সার্বভৌমত্বে আঘাত এলে কোনো ছাড় দেয়া হবে না, ভারতের প্রতি মির্জা ফখরুলের হুঁশিয়ারি। জাতীয় নয়, অন্তর্বর্তী সরকারকে সমর্থনের ঘোষণা। শেখ হাসিনার কঠোর সমালোচনা। সরকার পতনের পর ঢাকা দিল্লির উচ্চ পর্যায়ের প্রথম বৈঠককাল আলোচনা হবে অপপ্রচার নিয়ে। একই দিনে প্রধান উপদেষ্টার সঙ্গে ইউরোপের ২৮ দেশের রাষ্ট্রদূতের সাক্ষাৎ। বাংলাদেশে পর্যটকের অভাবে পশ্চিমবঙ্গের ব্যবসায় ধস, অনিশ্চয়তায় বহু মানুষের জীবন জীবিকা। মন্দা কাটাতে দ্রুত ভিসা চালুর আহ্বান কলকাতার ব্যবসায়ীদের। বাদী চেনেন না আসামিকে, তদন্তে নেমে গলদঘর্ম পুলিশ। অভ্যুত্থানের পর নিরপরাধ মানুষকে ফাঁসিয়ে অর্থ হাতিয়ে নিচ্ছে একটি চক্র। কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি উপদেষ্টার। এবং ভারতকে অস্থিতিশীল করার চেষ্টা করছে যুক্তরাষ্ট্র, অভিযোগ বিজেপির। বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী সহ একদল অনুসন্ধানী সাংবাদিকের বিরুদ্ধে অভিযোগ। ভোরের সময়ের সঙ্গে আছে আমি রাইসা জান্নাত। সার্বভৌমত্বের ওপর আঘাত এলে কোনো ছাড় দেয়া হবে না বলে ভারতের প্রতি হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। স্থানীয় সময় শনিবার লন্ডনে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়ের সময় তিনি আরও জানান, জাতীয় সরকার গঠনের কোনো প্রস্তাব দেয়নি বিএনপি। অন্তর্বর্তী সরকারকে সমর্থন দিয়ে যাবেন তারা। এ সময় নেতাকর্মীদের রেখে দেশ ছেড়ে পালিয়ে যাওয়ায় শেখ হাসিনার সমালোচনা করেন মির্জা ফখরুল। লন্ডনের রিজেন্ট লেক হলে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। স্থানীয় সময় শনিবার বিকেলে এই অনুষ্ঠানে বাংলাদেশ ভারত সম্পর্ক, সমসাময়িক রাজনীতি, শেখ হাসিনার প্রসঙ্গ সহ নানা বিষয়ে খোলামেলা কথা বলেন তিনি। এই সময় যুক্তরাজ্য বিএনপি সভাপতি এম এ মালেক ও সাধারণ সম্পাদক কয়সর এম আহমেদ উপস্থিত ছিলেন। পাকিস্তানের দখলদারিত্ব থেকে বের হয়ে ভারতের অধীনে যাওয়া যাবে না মন্তব্য করে বিএনপি মহাসচিব বলেন, দেশের সার্বভৌমত্বের উপর আঘাত এলে কোনো ছাড় দেওয়া হবে না। আমার সার্বভৌমত্বের পরে যদি কোনো হাত পড়ে সেটা আমরা কোনো বিষয় করব না। আমরা পরিষ্কার করে বলেছি যে আমার ভেতরের আমার দেশের কাজ আমি সিদ্ধান্ত নেব, অন্য কেউ সিদ্ধান্ত নেবে। এখানে যদি কেউ আমাকে ডিক্টেট করবে, বড় দাদাগিরি করবে, সেটা আমরা কখনোই মেনে নেব না। এবং আমরা যে সিদ্ধান্তের সাথে স্বাধীন করেছি, সেই স্বাধীন করেছি কিন্তু আমরা পাকিস্তান থেকে বেরিয়ে এসেছি ভারতের পেটের মধ্যে ঢোকার জন্য নয়। জনরোষের মুখে দেশ থেকে পালিয়ে যাওয়ার পরেও নিজেকে প্রধানমন্ত্রী দাবি করায় শেখ হাসিনার কঠোর সমালোচনা করেন মির্জা ফখরুল। এত যদি মানুষের প্রতি ভালোবাসা, বাংলাদেশের প্রতি ভালোবাসা, গান্ধীর ভালোবাসা ফেস করেন না কেন? আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া উনি দেশ ছেড়ে চলে যান, আর উনি প্রত্যেকবার দেশ ছেড়ে চলে পালিয়ে গেছে, লিভিং এ সাইড আর পার্টি। তার দলের সঙ্গে নেতা কর্মীদের কি অবস্থা আছে না আছে কিচ্ছু না জেনে তিনি পালিয়ে গেলেন। জাতীয় সরকার গঠনে বিএনপি কোনো প্রস্তাব দেয়নি জানিয়ে তিনি বলেন, শুধু বিদেশিদের উপর নির্ভর করে গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব নয়। জাতীয় সরকার গঠনের কোনো কথা আমরা বলি না, কারণ আমরা মনে করি যে এখন যে সরকারটা আছে আমরা মনে করি যে জাতীয় সরকার ইচ্ছে ভালো কিছু হবে না, বরং জাতীয় সরকার আসতে আরো বেশি সমস্যা তৈরি হবে। কিন্তু আমি যে কথা আগেই বলতে পারি, কালচারটা একটা প্রবলেম আছে। কালচার যে অল দ্য পলিটিক্যাল পার্টি ডোন্ট ট্রাস্ট ইচ আদার। এখন যদি আমরা সবাই মিলে একটা সরকার গঠন তো করতেই পারবেন না, যদি করেন সেটাকে আমরা ইফেক্টিভ করতে পারবো না, কার্যকরী করতে পারবো না। সেই কারণে ওই প্রস্তাব আমাদের। মির্জা ফখরুল জানান, আইনি জটিলতা শেষ হলেই দেশে ফিরবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন। সময় সংবাদ, ঢাকা। ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশ নিয়ে অপপ্রচারের বিরুদ্ধে দেশের মিডিয়াগুলোকেও সচেতন ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। ফ্যাসিবাদীদের ষড়যন্ত্র ঠেকাতে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা ও জুলাই বিপ্লবের বীর সেনাদের সংবর্ধনা দেয়া হলো কুমিল্লায়। লাকসাম পাইলট হাই স্কুল মাঠে এ আয়োজনে মতবিনিময় সভায় যোগ দেন সংগঠনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ সহ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য রিফাত রশিদ, নুসরাত তাবাসসুম, তরিকুল ইসলাম, সিনথিয়া জাহিন আয়েশা ও কুমিল্লা জেলার আহ্বায়ক মোহাম্মদ সাকিব হোসাইন। অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে হাসনাত আব্দুল্লাহ বলেন, ভারতীয় মিডিয়ায় বাংলাদেশ নিয়ে অপপ্রচারের বিরুদ্ধে দেশের গণমাধ্যমগুলোকেও সোচ্চার হতে হবে। আমাদের বাংলাদেশে যে গণমাধ্যম রয়েছে, এই গণমাধ্যমের উচিত যে বাংলাদেশে যে আসলেই আমাদের যে সাম্প্রদায়িক সম্প্রীতি রয়েছে, কোনো ধরনের ক্ষুদ্র নৃগোষ্ঠী অথবা হিন্দু মুসলিম বৌদ্ধের আমাদের যে একটি সুন্দর সাম্প্রদায়িক সম্প্রীতিটি রয়েছে, এগুলো তুলে ধরা। তারই সাথে সাথে ভারত যে মিডিয়া প্রপাগান্ডা চালাচ্ছে সেগুলোর বিরুদ্ধে কাউন্টার প্রপাগান্ডা সেল গঠন করে সেগুলোর বিরুদ্ধে আমাদের দেশের মিডিয়ারও সরব উপস্থিতি প্রয়োজন। গুম হত্যার বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগ ও তার দোসর জাতীয় পার্টির পুনর্বাসনের সুযোগ নেই জানিয়ে ফ্যাসিবাদীদের ফিরে আসা ঠেকাতে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান হাসনাত। বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত তাদের পুনর্বাসনের যে আলাপটি জাতীয় পার্টি দিচ্ছে, এটি একটি ফ্যাসিবাদের আরেকটি দোসর। উপরে ভর করেই কিন্তু ফ্যাসিবাদ ডালপালা গজিয়ে মহিরূপে বেড়ে উঠেছে। সুতরাং জাতীয় পার্টি যদি মনে করে আবার তারা শেষ কয়েকদিন আন্দোলনের আগে পিছনে থেকে আবার তারা মেইন স্ট্রিমে চলে আসবে, তাহলে জাতীয় পার্টি ভুল ভাবছে। জাতীয় পার্টি আওয়ামী দূষর হিসেবে তারা ইতিহাসে স্বীকৃত থাকবে। পরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ পরিবারের সদস্য ও সমন্বয়কদের হাতে সম্মাননা স্মারক তুলে দেয়া হয়। সময় সংবাদ, কুমিল্লা। ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে এবার রাজপথে নামলেন সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যরা। শনিবার সকালে রাজধানীর মহাখালীতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল থেকে দেশের বিরুদ্ধে অভ্যন্তরীণ আন্তর্জাতিক যে কোনো ষড়যন্ত্র রুখে দেওয়ার হুঁশিয়ারি দেন তারা। জনগণের পাশে থাকার বার্তা দিয়ে সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তারা বলেন, স্বাধীনতা ও সার্বভৌমত্বের সুরক্ষায় রাজনৈতিক বিভাজন ভুলে এক থাকতে হবে সবাইকে। এবার রাজপথে সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যরা সরব বিক্ষোভে মিছিলে স্লোগানে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে জাতীয় ঐক্যের ডাক দিয়ে সকালে রাজধানীর রাওয়া কমপ্লেক্সের সামনে থেকে শুরু হয় বিক্ষোভ মিছিল। জাহাঙ্গীর গেট, বিজয় সরণি হয়ে আবারও রাওয়া কমপ্লেক্সমুখী মিছিলে আওয়াজ ওঠে আধিপত্যবাদ রুখে দেয়ার। সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যরা বলেন, নতজানু নয়, পররাষ্ট্র নীতি হবে ন্যায্যতা ও মর্যাদার ভিত্তিতে। আমাদের শাসক যারা ছিল কম বেশি সবাই ভারতের গোলামি করে গেছে। কারো আধিপত্য মেনে নেওয়ার জন্য আমাদের জন্ম হয়নি, আমরা রিটায়ার্ড করেছি কিন্তু টায়ার্ড হয়নি। প্রথমে ডিপ্লোম্যাটিক, তারপরে আন্তর্জাতিক অন্যান্য প্রচেষ্টা, আর যদি সেটাও ব্যর্থ হয় তাহলে যা হওয়ার হবে। বিক্ষোভ মিছিলে সাধারণ মানুষের অংশগ্রহণও ছিল চোখে পড়ার মতো। তা যদি আমাদের সাথে কোনো অপশক্তি সংগ্রামে লিপ্ত হতে চায় তো ডাইরেক্টলি আমরা সংগ্রামে লিপ্ত হব। মাতব্বরি করলে শুধুমাত্র কিন্তু সেনাবাহিনী নয়, বাংলাদেশের জনগণও জান প্রাণ দিয়ে লড়াই করবে। বিক্ষোভ মিছিলের আগে রাওয়া কমপ্লেক্সে সংক্ষিপ্ত সমাবেশে রাজনৈতিক বিভাজন ভুলে সবাইকে এক থাকার আহ্বান জানান বক্তারা। মোদিজি, অমিতজি এবং রাজনাথ সিংজি, আপনারা বাংলাদেশ সেনাবাহিনী যেটা দেখেছেন ৭২ সালের সেই সেনাবাহিনী এখন আর নাই। আমরা এখন যুদ্ধোপযোগী এবং যে কোনো শত্রু মোকাবেলায় প্রস্তুত। বাংলাদেশের বিরুদ্ধে আভ্যন্তরীণ আন্তর্জাতিক যে কোনো ধরনের ষড়যন্ত্র হবে, আমরা আপনাদের সকলকে সাথে নিয়ে সেই ষড়যন্ত্রকে রুখে দিতে চাই। এদিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয়তাবাদী সাংবাদিক ফোরাম আয়োজিত বিক্ষোভ সমাবেশেও ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বক্তারা। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। শেখ হাসিনা সরকারের পতনের পর প্রথমবারের মতো উচ্চ পর্যায়ের বৈঠকে বসছে বাংলাদেশ ও ভারত। আগামীকাল অনুষ্ঠিত হবে এই বৈঠক। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন, আলোচনায় ভারতীয় গণমাধ্যমের অপপ্রচার এবং একটি দলের উপর নির্ভরশীলতা দুই দেশের সম্পর্কের জন্য ক্ষতিকারক এমন বিষয় তুলে ধরা উচিত। এদিকে একই দিন প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করবেন ইউরোপের ২৮ দেশের রাষ্ট্রদূত, যেখানে বিনিয়োগ বৃদ্ধি এবং ভিসা প্রক্রিয়া সহজের বিষয়ে বাংলাদেশ আহ্বান জানাবে বলে মনে করছেন বিশ্লেষকরা।
5 আগস্ট গণঅভ্যুত্থানের মুখে শেখ হাসিনা ভারতে পালানোর পর থেকে দুই দেশের সম্পর্কে টানাপোড়েন চলছে। সেপ্টেম্বরে সীমান্তে 2 জন হত্যার বিষয়ে দিল্লিকে কড়া ভাষায় প্রতিবাদ জানায় ঢাকা। সংখ্যালঘু নির্যাতন নিয়ে ভারতের বক্তব্যেরও কড়া প্রতিবাদ জানানো হয়েছে। গত 1.5 দশকে ঢাকার এরকম ভূমিকা দেখেনি দিল্লি। সংখ্যালঘু ইস্যুকে কেন্দ্র করে আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে তাণ্ডব চালিয়েছে একটি উগ্রবাদী সংগঠন। বিক্ষোভ হয়েছে কলকাতার উপদূতাবাসের সামনেও। ভারতের হাইকমিশনারকে জরুরি তলব করে শক্ত প্রতিবাদ জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়। নিশ্চিতভাবে দুই দেশের সম্পর্ক সবচেয়ে চ্যালেঞ্জিং সময় পার করছে। এমন সময় সোমবার ঢাকা সফরে আসছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি। বৈঠক করবেন পররাষ্ট্র সচিবের সঙ্গে, সৌজন্য সাক্ষাৎ হবে পররাষ্ট্র এবং প্রধান উপদেষ্টার সঙ্গেও। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা মনে করছেন, ভারতীয় গণমাধ্যমের অপপ্রচার আর একটি দলের ওপর নির্ভরশীলতা দুই দেশের সম্পর্কের জন্য ক্ষতিকর, এমন বার্তায় যাবে ভারতের কাছে। ভারত থেকে যে একটি পলিটিক্যাল পার্টির উপরে নির্ভরশীলতা এবং তাদেরকে বাংলাদেশের রিপ্রেজেন্টেটিভ মনে করাটাই হচ্ছে তাদের পররাষ্ট্র নীতির একটি বড় ভুল। তাদেরকে কিন্তু এনগেজ করতে হবে সকল পলিটিক্যাল পার্টির সাথে এবং বাংলাদেশের জনগণের সাথে। তাদের মিডিয়ার যে নেগেটিভ নিউজ, সেটাকে কিভাবে তারা থামাবে, সম্পর্ক যেন একতরফা না হয়। এদিকে সোমবারই ইউরোপের 28টি দেশের রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধান উপদেষ্টা, যাদের মধ্যে অধিকাংশই অনাবাসী রাষ্ট্রদূত যারা ভারত থেকে আসছেন। ইউরোপের বিভিন্ন দেশে যেতে নয়াদিল্লি থেকে ভিসা নেয়ার বিড়ম্বনা কাটাতে আলোচনা হবে বলে মনে করছেন বিশ্লেষকরা। এটা যেন ঢাকা ভিত্তিক হয়, এটার জন্য যেন কোনো কারণে আমাদেরকে তৃতীয় কোনো দেশে না যেতে হয় ভিসা আনবার জন্য। শেখ হাসিনা ভারতে থেকে যাওয়া দুই দেশের সম্পর্কের জন্য ক্ষতিকারক, বিষয়টি নয়াদিল্লির কাছে তুলে ধরা প্রয়োজন বলেও মনে করেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। বাংলাদেশের অ্যাকসেপ্টেবিলিটি এবং তাজওয়ার মাহমুদ, সময় সংবাদ, ঢাকা। ঢাকা দিল্লির সম্পর্কে টানাপোড়েনের কারণে ভারতে বাংলাদেশি পর্যটকদের যাতায়াত একেবারেই কমে গেছে। এতে চরম অনিশ্চয়তায় পড়েছে কলকাতার ব্যবসায়ীদের জীবন জীবিকা। শহরের বড় একটি অংশের ব্যবসা বাণিজ্যে কার্যত ধস নেমেছে। এ অবস্থায় শনিবার জরুরি বৈঠক করে বাংলাদেশিদের জন্য দ্রুত ভিসা চালুর দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা। পাশাপাশি নিরাপত্তা নিশ্চিতে সবকিছু করার কথা জানিয়েছেন তারা। বিশ্বজিৎ দাসের ক্যামেরায় সুব্রত আচার্যের রিপোর্টে থাকছে বিস্তারিত। কলকাতার মার্কুই স্ট্রিটে রোজ ট্যাক্সি স্ট্যান্ডে যাত্রীর অপেক্ষায় এই ভারতীয় ট্যাক্সি চালক। বাংলাদেশি পর্যটক না থাকায় টান পড়েছে তার পকেটেও। অন্যদিকে জরুরি চিকিৎসা সেবা নেওয়ার জন্য কলকাতায় আসা বাংলাদেশিরাও মনে করেন ভালো সম্পর্ক না থাকলে ক্ষতিগ্রস্ত হবে দুদেশই। বাংলাদেশি দাদা না আসলে না কলকাতা সব ভুকা মরে যাবে একদম। জিনিস আমি সচ্চা বলছি দাদা, এক সকাল বেলা আসলাম, একটা ভাড়া পাওয়া যাচ্ছে না। যে অবস্থা দেখা যাচ্ছে বেশি দিন থাকবে না, আর বেশি দিন থাকলে দেশ ধ্বংস হয়ে যাবে। পাশাপাশি দুটো প্রতিবেশী দেশ, একই ভাষা, একই ঐতিহ্য, একই খাবার দাবার, সেখানে এইভাবে আমার মনে হয় স্তব্ধ হয়ে থাকাটা ঠিক না। স্বাধীনতার পর হইতে থেকে 53 বছর আমরা খুব ভালোভাবে চলছি। মনেই হয় না বলে যে ইন্ডিয়া, মনে হয় না বাংলাদেশ, আমরা আসতে গেছি। এখন যদি আমরা ওইভাবে আসতে যাইতে পারি, আমি মনে করি উভয়েরই লাভ। 2023 সালেও ভারতে বিদেশি পর্যটকদের মধ্যে বাংলাদেশিদের স্থান ছিল দ্বিতীয়। আর এবার 5 আগস্টের পর হিসেবটা পুরোপুরি উল্টে গেছে। ভিসা না পাওয়ায় কলকাতায় আসছেন না বাংলাদেশিরা, আর তাতেই শহরের বড় একটি অংশের অর্থনীতিতে কার্যত ধস নেমেছে। দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করতে দুই দেশের সরকারের প্রতি আহ্বান জানিয়ে জরুরি বৈঠক করেন স্থানীয় ব্যবসায়ী প্রতিনিধিরা। ওই বৈঠকে সিদ্ধান্ত হয় কোনো বাংলাদেশি পর্যটককে বয়কট নয়, বরং ভারতে এলে আতিথেয়তা ও নিরাপত্তা নিশ্চিত করা হবে। যে পরিস্থিতিটা উভয় দেশে চলছে, সেটা মিডিয়ার মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি নানান সেটা গুজব না অরিজিনাল, সেটা আমরা মিডিয়া ভালো জানে এটা। তো এইটাকে এর থেকে বিরত থেকে দুই দেশের যাতে শান্তি বজায় থাকে। মালদার যে ঘটনা, ওটা একটা বিক্ষিপ্ত হতে পারে, বা বাংলাদেশের কিছু ঘটনা সেটা হতে পারে, সমস্ত বাংলাদেশি যে খারাপ হয়ে গেল বা তাদের আমরা অচ্যুত করে দিলাম, ঢুকতে দেবো না, এই মানসিকতাটার পরিবর্তন দরকার। রেস্টুরেন্ট গুলো বাঙালিরা, আমাদের কলকাতার বাঙালিরা একটা অনুষ্ঠানে আসে, বাট বাংলাদেশিটা সবসময় খায়, তাই না? তো এই জায়গাটা একটা এফেক্ট করেছে, মানি এক্সচেঞ্জের এফেক্ট করেছে। আপনারা আসুন, আপনার ভাই আমি, আপনার ভাই আমরা ইন্ডিয়ান, সবাই আছি। আপনাদেরকে সেফ জায়গায় রাখা, সেফ ভাবে চলার দায়িত্ব আমি ভারতীয় হিসাবে বলতে পারি। আসুন, পরিস্থিতি কোনো অস্বাভাবিক কিছু নেই।
স্বাভাবিক সময়ে প্রতিদিন গড়ে বাংলাদেশ থেকে 5 থেকে 6,000 পর্যটক আসতেন কলকাতায়। এখন সংখ্যাটা নেমে এসেছে 2 থেকে 300-তে। মধ্য কলকাতার এই বিস্তীর্ণ অঞ্চল বাংলাদেশি পর্যটকহীন, কার্যত অর্থনৈতিকভাবে ভেঙে পড়েছে। ব্যবসায়ীরা বলছেন এই অবস্থা চলতে থাকলে আগামী জানুয়ারির মধ্যবর্তী সময়ে অনেক ব্যবসা প্রতিষ্ঠানকে তালা ঝোলাতে হবে। কলকাতার মার্কো স্ট্রিট থেকে সুব্রত আচার্য, সময় সংবাদ। দেশের মানুষ আগামী বছর রাজনৈতিক সরকার দেখবে বলে মনে করেন অন্তর্বর্তী সরকারের শিক্ষা ও পরিকল্পনা উপদেষ্টা। শনিবার গুলশানে বিআইডিএস এর আয়োজনে স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বাংলাদেশের বের হওয়ার পক্ষেও অভিমত তুলে ধরেন তিনি। একই আয়োজনে সিপিডির চেয়ারম্যান রেহমান সোবহান বলেন, বিরোধী দলহীন 3বার নির্বাচনের কারণে সংসদ সদস্যরা যেমন নিজেদের জমিদার ভাবতেন, তেমনি রাজনৈতিক দলগুলো অগণতান্ত্রিক সংগঠনে পরিণত হয়েছে। হাসিনা সরকারের পতনের পর গেল আগস্ট থেকে দেশে চলমান নানা সংস্কারের মধ্যে সবচেয়ে বড় যে প্রশ্ন জেগেছে সাধারণ মানুষের মনে, এবার সেই প্রশ্ন নিয়ে ব্যক্তিগত অভিমত দিলেন পরিকল্পনা ও শিক্ষা উপদেষ্টা। বললেন, আগামী বছরই রাজনৈতিক সরকার দেখবে দেশের মানুষ। আমাদের এই গভর্নমেন্ট খুব স্বল্পকালীন, এটা তো আমি ব্যক্তিগতভাবে মনে করি আগামী বছরই আমরা একটা রাজনৈতিকভাবে নির্বাচিত সরকার দেখব। আমার ব্যক্তিগত মতামত, জানি না কি হবে। শনিবার সকালে গুলশানে বিআইডিএস আয়োজিত 4 দিনব্যাপী বার্ষিক সম্মেলনে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের চূড়ান্ত স্বীকৃতি নিয়ে সৃষ্ট সমালোচনারও জবাব দেন পরিকল্পনা উপদেষ্টা। ইটস ভেরি ডিগ্রেডিং একটা কান্ট্রিকে যখন বলতে হয় যে আমরা এখনো কোয়ালিফাই করিনি। বিভিন্ন দেশের কাছে আমরা বলতে পারি যে আমরা এখনো বিভিন্ন অসুবিধায় আছি বলে, যদিও আমরা এলডিসি থেকে বেরিয়ে গেছি, তবুও ইউনিল্যাটারাল কনসেশনে আমাদেরকে আরো কিছুদিন রাখবে কিনা। এর পরের সেশনে অংশ নিয়ে গবেষণা প্রতিষ্ঠান সিপিডির চেয়ারম্যান রেহমান সোবহান বলেন, বিরোধী দলহীন 3বারের নির্বাচনের কারণে রাজনৈতিক দলগুলো শুধু অগণতান্ত্রিক সংগঠনেই পরিণত হয়নি, সংসদ সদস্যরা নিজেদের জমিদারও ভাবতেন। You need to then identify what are these structural problems. Erosion of judicial independence, parliamentary dysfunction. After all, if you have 3 parliaments without an opposition member of parliament where they were willing to shed blood in order to occupy the zamindari itself. Principal political parties themselves were completely undemocratic organizations. বিআইডিএস এর এই সম্মেলনে উত্তরণের পথে মধ্যমায়ের ফাঁদ থেকে বাঁচতে বিনিয়োগ ও আঞ্চলিক বাণিজ্য সম্প্রসারণের পাশাপাশি দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে মানব সম্পদ উন্নয়নে বাংলাদেশকে মনোযোগ দেওয়ার পরামর্শ দেন বিশ্বব্যাংকের মুখ্য অর্থনীতিবিদ ইন্দরমিত এস গিল। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। সুষ্ঠু নির্বাচনের ফল যাই হোক মেনে নেবে বিএনপি। দলের 31 দফা নিয়ে ফরিদপুরে বিভাগীয় কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে একথা বলেছেন তারেক রহমান। জনগণের আস্থা অর্জনে নেতাকর্মীদের কাজ করার নির্দেশ দিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান। ভোটার মাধ্যমে জনগণ যাকে খুশি তাকে ভোট দেবে, এটা 2 মেয়াদে না বাড়ে একটু বাড়ানো যায় কিনা, এই ব্যাপারে আমরা সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। এখান থেকে আমরা নড়ব না, যেহেতু এটা সিদ্ধান্ত হয়ে গেছে। যে ব্যক্তি প্রধানমন্ত্রী হবে সেই ব্যক্তি পরপর 2বার হতে পারবে, এর বেশি হতে পারবে না। এটা বিএনপি নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়ে ফেলেছে, এখান থেকে আমরা নড়ব না। একের পর এক নেতাকর্মীদের সরাসরি প্রশ্ন শুনছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, দিচ্ছেন উত্তরও। প্রাইমারিলি আমাদের যেটা চিন্তা ভাবনার মূল বক্তব্য শুরুর আগে ঘণ্টাব্যাপী চলে প্রশ্নোত্তর পর্ব। ফরিদপুর সদর উপজেলা কমপ্লেক্সে আয়োজিত এই বিভাগীয় কর্মশালায় অংশ নেয় ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর ও গোপালগঞ্জ থেকে আসা নেতাকর্মীরা। প্রশ্ন করেন বিএনপি ঘোষিত 31 দফা নিয়ে। আমরা যেই কথাটি বলছি, জনগণের আস্থা অর্জনে নেতাকর্মীদের কৌশলী হওয়ার পরামর্শ দেন তারেক রহমান। ভুল করলে দল কঠোর সিদ্ধান্ত নিতে দ্বিধা করবে না বলেও হুঁশিয়ার করেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান। এই জনগণের যে সমর্থন, এই সমর্থনটিকে নেওয়া, এই সমর্থন বা জনগণের যে আস্থা, এই আস্থাটিকে ধরে রাখার দায়িত্ব কিন্তু আপনার এবং আমার, আপনাদের সকলের, আমাদের সকলের। এই আস্থা ধরে রাখার দায়িত্ব কিন্তু জনগণের না। বিএনপি দ্রুত স্থিতিশীল দেশ চায় উল্লেখ করে তারেক রহমান বলেন, সুষ্ঠু নির্বাচনে ফল যাই হোক মেনে নেওয়া হবে। ক্ষমতায় গেলে সব পর্যায়ে জবাবদিহিতা নিশ্চিত করা হবে। বিএনপির মতন একটি দল একটি নির্বাচনই চাইবে, যেই নির্বাচনে মানুষ নিরাপদে, স্বাধীনভাবে, ভয় ভীতিহীনভাবে ভোট দিতে পারবে। আমরা জনগণের যেটি ডিসিশন,
যেটি সিদ্ধান্ত নির্বাচনের মাধ্যমে, সেটি অবশ্যই আমরা মেনে নেব। আমরা দেশে একটি জবাবদিহিতার পরিবেশ তৈরি করতে চাইছি। জনসমর্থন নিয়ে সরকার গঠন করতে পারলে ৩১ দফা বাস্তবায়ন করা হবে বলেও জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। দেশের জন্য কি করতে চাইছি এটি যদি মানুষ না জানে, তাহলে মানুষ আপনাকে কিসের ভিত্তিতে সমর্থন দেবে? কামরুজ্জামান মামুন, সময় সংবাদ, ফরিদপুর। খুনিরা নতুন করে ফিরে আসার চেষ্টা করছে, তাদের পুনর্বাসনের অপচেষ্টা হলে আবারও রাজপথে নামার হুঁশিয়ারি দিয়েছেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম। শনিবার সকালে চট্টগ্রামে জুলাই বিপ্লবে শহীদদের আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে তিনি একথা বলেন। সন্তানটা নিয়ে আমার একটা সুখের ঘর ছিল, আজ আমি রাস্তায় রাস্তায় ঘুরি। স্বামীহারা নাসিম আক্তারের বুক ফাটা কান্না। পঞ্চম শ্রেণী পড়ুয়া ছেলে রাইমকে নিয়ে দুশ্চিন্তায় দিন কাটছে তার। 19 জুলাই চাঁদপুরে পুলিশের গুলিতে শহীদ হন নাসরিমার স্বামী আবুল হোসেন। নাসিমার মতো ছবি হাতে স্বজনদের স্মরণ করেন পরিবারের সদস্যরা। জুলাই ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলমকে কাছে পেয়ে কান্নায় ভেঙে পড়েন তারা। সন্তান তো হারালাম, এখন সরকার যদি আমাদের প্রতি সুদৃষ্টি রাখে। এ সময় শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন সার্জিস আলম। হুঁশিয়ারি দেন খুনিদের পুনর্বাসনের চেষ্টা হলে আবারও রাজপথে নামবে ছাত্র জনতা। যে ত্যাগ স্বীকার করেছে এই বাংলাদেশের জন্য, তা কখনো পূরণ করা সম্ভব নয় এবং বাংলাদেশের উচিত, এই রাষ্ট্রের উচিত এই শহীদ পরিবারদেরকে তাদের সর্বোচ্চ মর্যাদা প্রদান করার জন্য। যারা এই সব নারকীয় হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল তাদেরকে এখন পর্যন্ত সরকার দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে পারে নাই। সেই সব হায়নাদেরকে চিহ্নিত করতে হবে। আপনাদের যদি মনে হয় যে এই শোক বা কষ্ট আপনারা নিজেরা সামলে উঠতে পারছেন না, তাহলে আমার অনুরোধ থাকবে আপনারা ফাউন্ডেশনে যোগাযোগ করবেন। শেখ হাসিনার নাম যারা নিচ্ছে তাদেরও খুঁজে বের করা হবে বলেও হুঁশিয়ারি দেন সার্জিস। এই বাংলাদেশে যে কেউ যে কোনো ফরম্যাটে যদি বিন্দু মাত্র ওই খুনি হাসিনার আবার এখানে দোষর হিসেবে কাজ করে, যদি এজেন্ট হিসেবে কাজ করে, হোক দেশের হোক বাইরের, আমরা এই বাংলাদেশে আবারও একসাথে নেমে তাদেরকে সবাই প্রতিহত করব। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে এবার চট্টগ্রাম বিভাগের 105 শহীদ পরিবারের প্রত্যেককেই দেয়া হয় 5 লাখ টাকার চেক। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। ভোরের সময় আরও থাকছে, হবিগঞ্জ বাল্লা রেলপথের পুরোটাই দখল, অবৈধ স্থাপনা নির্মাণ করে বসতি স্থাপন, কোটি কোটি টাকার সম্পত্তি হরিলুট হলেও নির্বিকার কর্তৃপক্ষ। কি লিক নিয়ে চিন্তিত? কিনুন লিক প্রুফ আরএফএল থ্রেড পাইপ অ্যান্ড ফিটিংস। বাদী চেনেন না আসামিকে, তদন্তে নেমে গলদঘর্ম পুলিশও। গণ অভ্যুত্থানের পর নিরপরাধ মানুষকে আসামি করে কারি কারি টাকা হাতিয়ে নিচ্ছে একটি চক্র, এমন অভিযোগ করেছেন সিলেটের ভুক্তভোগীরা। তবে মামলা বাণিজ্য ঠেকাতে কঠোর হুঁশিয়ারির কথা জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আমিনুল ইসলামের রিপোর্ট, ছবি তুলেছেন দিগেন সিংহ। ওনাকে কথা এর আগে দেখছেন কখনো? না। ওনাকে দেখছেন? এই হচ্ছে আসলে মামলাগুলোর অবস্থা, যে এই মামলাগুলোতে বেশিরভাগ মামলাগুলোতেই এভাবে আসামি এবং বাদীর কেউই কাউকে চেনেন না। এই অবস্থায় অনেক নিরীহ লোকও আসলে এই ভোগান্তির শিকার। মামলার বাদী নিখিল চন্দ্রকর, আসামি কামাল উদ্দিন রাসেল, দুজনেই একই মামলায় দিন পার করছেন নানা দিকে ছুটাছুটি আর ব্যস্ততায়। একজন আছেন জামিন চেষ্টায় আর অন্যজন বিচারের আশায়, কিন্তু দুজন একে অপরকে দেখেননি, জানেনও না কিভাবে হলেন একে অন্যের প্রতিপক্ষ। ঝামেলা হয়েছে? ঝামেলা হওয়ার তো কথা না, আবার আপনার মামলা আসে তো ভুলবশত থামাইতে পারে। আপনার সাথে কোনো বিরোধ আছে? না 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 না, তাদের আমি কোনোদিন দেখিনি, বিরোধ থাকারও তো কথা না। এটা আমার এলাকার একটা মসজিদ সংক্রান্ত বিষয় লইয়া জু আছে, আমরা সন্দেহ করি আর গোটাকে এগুইব, অন্য কেউ ঢুকে, অন্য কেউ উনি নিরীহ মানুষ, উনি তো এইসব করার কথা না। সিলেটের কিনব্রিজ এলাকায় ছাত্র জনতার আন্দোলনে গুলির ঘটনায় পঙ্কজ কুমার করের মৃত্যুতে কোতোয়ালি মডেল থানায় অভিযোগ দায়ের করেন বাবা নিখিল চন্দ্রকর। এই মামলায় 40 আসামির মধ্যে 16 নম্বর আসামি করা হয় অন্য এলাকার কামাল উদ্দিন রাসেলকে। অপরিচিত ব্যক্তি আসামি হওয়ায় অবাক বাদী নিজেও। পরিচিত না?
গত 3 মাসে সিলেটের 4 জেলা ও মহানগরের থানাগুলোতে দায়ের করা হয়েছে 125টি মামলা। এসব মামলার তদন্ত করতে গিয়ে বাদীকে খুঁজে না পাওয়া সহ নানা কারণে হিমশিম খেতে হচ্ছে তদন্তকারী কর্মকর্তাদের। বাদীরে হুজ্জা পাওয়া যাচ্ছে না, এদের যে মোবাইল নাম্বার দিছে এগুলো ওই নাই। বাদী তো হেল্প করতে আসছে না, বাদীরে যে গেলে অনেক সময় যারা পাইছি এরা তো ওই যে চিনে না। এদিকে সুনামগঞ্জের সদর মডেল থানায় দায়ের করা মামলার বাদী হাফিজ আহমেদকে সম্প্রতি আদালত এলাকা থেকে তুলে নিয়ে যায় একটি চক্র। মামলায় তৃতীয় পক্ষ হয়ে স্থানীয় এক সংবাদকর্মী বিপুল অর্থ হাতিয়ে নিয়েছেন বলে অভিযোগ করেছেন বাদী ও তার গুলিবিদ্ধ ভাই আলী জহুর। মামলাটা পুলিশের নামে না দিয়ে সারা সুনামগঞ্জের যতজন আছে সবার নামে মামলা দিয়ে দিয়েছে। 6 লাখ টাকা কন্ট্যাক্ট করে যে ওনাদেরকে আবার জেল থেকে বের করে দিবে, কিন্তু নাম আসে আমাদের, আমরা নাকি ওই টাকা আমরা খাচ্ছি। তবে পুরো ব্যাপারটি মিথ্যা বলছেন অভিযুক্ত ব্যক্তি। মামলার যে বাদী তাদের অনুরোধে এই মামলায়, যেহেতু আমি ঘটনাস্থলে ছিলাম, এই মামলায় আমি সাক্ষী হয়েছি এবং তাদেরকে ওই দিনের ভিডিও ফুটেজ এবং স্থিরচিত্র দিয়ে আমি সহযোগিতা করেছি। এর বাইরে এই মামলার সাথে আমার কোনো ধরনের সম্পৃক্ততা ছিল না। ব্যক্তিগত বিরোধ থেকে অনেক নিরীহ মানুষকে মামলায় আসামি করে একটি চক্র। বিষয়টি টের পেয়ে মামলা তুলে নেওয়ার আবেদনও করেছেন বাদী হাফিজ। তৃতীয় পক্ষের এসব মামলা বাণিজ্য ও নিরীহ মানুষকে হয়রানি বন্ধে কঠোর হওয়ার কথা জানালেন বৈষম্য বিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীরা। পুলিশ প্রশাসনকে আমি একটা অনুরোধ করব, আপনাদের কাছে যারা মামলা করতে আসতেছে ছাত্রদের নাম করে, এটার একটা উপযুক্ত প্রমাণ ছাড়া এবং একটা তদন্ত ছাড়া আপনারা মামলাগুলো নেবেন না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীদের নাম করে যারা তৃতীয় পক্ষ বিভিন্ন ধরনের ফায়দা হাসিল করার চেষ্টা করছে, শিক্ষার্থীদের নামে মামলা দিচ্ছে, মিথ্যে মামলা দিচ্ছে, সেগুলো যদি এরকম ধারাবাহিকতা চলতে থাকে তাহলে ছাত্ররা আবার একজোট হবে, কঠোর হবে। সম্প্রতি ভুয়া মামলাকারী ও সুবিধাবাদী চক্রকে ধরিয়ে দেওয়ার কথা বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ভুয়া মামলা হচ্ছে এবং এই ভুয়া মামলা দিয়ে তারা কিন্তু টাকা পয়সা রোজগার করতেছে। যারা ভুয়া মামলা করতেছে তাদেরও কিন্তু আমরা আইনের আওতায় আনব। আন্দোলনে অংশ নেওয়া ছাত্রদের উপর হামলার ন্যায় বিচার নিশ্চিতে তৃতীয় পক্ষের এমন হস্তক্ষেপ বন্ধে কার্যকরী পদক্ষেপ জরুরি বলে মনে করেন সুধীজনরা। আমিনুল ইসলাম, সময় সংবাদ, সিলেট। দেখছেন ভোরের সময়, সঙ্গেই থাকুন। দেখছেন ভোরের সময়। একদম ফ্রেশ বিশ্বমানের প্রযুক্তির সকল সুবিধা নিয়ে ভালো থাকুন আপনিও। কঙ্কা। উত্তরের জেলাগুলোতে জেঁকে বসেছে শীত, ঘন কুয়াশায় ঢাকা থাকছে পথঘাট। শীতে দুর্ভোগ বাড়ছে মানুষের। শীতের আরো খবর জানাতে ঠাকুরগাঁও জেলা শহরে আছেন রিপোর্টার জিয়াউর রহমান বকুল। সরাসরি যাচ্ছি তার কাছে। দেখুন, আপনি যেমনটি বলছিলেন যে উত্তরের জেলাগুলোর মধ্যে যে শীত জেঁকে বসেছে, তেমনি কিন্তু ঠাকুরগাঁয়েও শীত জেঁকে বসেছে। গত কয়েকদিন ধরে আমরা লক্ষ্য করছি যে ঘন কুয়াশায় পথঘাট ঢাকা থাকছে এবং হিম শীতল যে বাতাস, সেই বাতাস কিন্তু বইছে। তবে আমরা যে বিষয়টি লক্ষ্য করছি সেটি হচ্ছে যে ডিসেম্বরের 1 তারিখ থেকে শুরু করে এখন পর্যন্ত যে শীতের তীব্রতা, সেটি কিন্তু দিন যত যাচ্ছে তত বেশি চরম আকার ধারণ করছে। এতে কিন্তু সাধারণ মানুষ যে দুর্ভোগ, সাধারণ মানুষের যে দুর্ভোগ, সেই দুর্ভোগ কিন্তু চরমে রূপ নিচ্ছে দিন দিন। তবে আমরা এটিও লক্ষ্য করেছি যে বেলা যত বাড়ছে ঘন কুয়াশায় আচ্ছন্ন থাকার কারণে পথঘাটে যেমন ঢাকা থাকছে, তেমনি দিনের বেলাতেও হেডলাইট জ্বালিয়ে সড়কে যানবাহন চলাচল করছে। এতে সবচেয়ে বেশি কষ্ট পাচ্ছে যারা নিম্ন আয়ের মানুষ, যারা মধ্যবিত্ত আয়ের মানুষ, যারা খেটে খাওয়া মানুষ, তাদের সবচেয়ে বেশি কষ্ট হচ্ছে। বিশেষ করে আমরা লক্ষ্য করেছি যে শ্রমজীবী মানুষের মধ্যে যারা শ্রমিক রয়েছে, রিক্সা চালক রয়েছে, ভ্যান চালক রয়েছে, যারা 3 চাকার যানবাহনগুলো চালিয়ে তাদের সংসার
জীবনে আয় উন্নতি করার চেষ্টা করে তাদের সবচেয়ে বেশি দুর্ভোগ হচ্ছে। এই দুর্ভোগের কারণে উত্তরের যেই জেলা ঠাকুরগাঁও, সেই জেলা ঠাকুরগাঁয়ের সবচেয়ে বেশি দুর্ভোগ বলে মনে করছেন স্থানীয়রা। এবং পাশাপাশি এটিও আমরা লক্ষ্য করছি যে ছিন্নমূল মানুষ যারা রয়েছে তারাও কিন্তু দুর্ভোগের মধ্যে পড়েছে। আমরা দেখেছি বিভিন্ন অফিস আদালতের যে প্ল্যাটফর্ম রয়েছে সেই প্ল্যাটফর্মে শুয়ে বসে তারা রাত্রি যাপন করছে। এতে কিন্তু কষ্টটা অনেক বেশি। আমরা বরাবরই বলে থাকি যে উত্তরের জেলাগুলোর মধ্যে যেমন ঠাকুরগাঁও, পঞ্চগড় একদম হিমালয়ের কাছাকাছি অবস্থান করছে, সে কারণে সাধারণ মানুষের দুর্ভোগটা বরাবরই বেশি থাকে। এবারেও কিন্তু কম নয়। ডিসেম্বরের শুরু থেকে কনকনে শীত অনুভূত হচ্ছে, এতে সাধারণ মানুষের দুর্ভোগ সেটি দিন দিন বাড়ছে। আমরা প্রতি বছরে যে বিষয়টি দেখি যে গরম কাপড়ের জন্য খেটে খাওয়া মানুষ যারা রয়েছে, যারা নিম্ন আয়ের মানুষ রয়েছে, তারা কিন্তু সবচেয়ে বেশি দুর্ভোগে পড়ছে। এই অবস্থার মধ্য দিয়ে যদি চলতে থাকে তাহলে শীতের যেই তীব্রতা, সেই তীব্রতায় আরও বেশি কষ্ট পাবে বলে আমরা মনে করছি। এবং সর্বোপরি বিষয় যে জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রতিবারই কিন্তু উদ্যোগ নেওয়া হয় যে শীতবস্ত্র প্রদানের জন্য। এবারও কিন্তু তারা উদ্যোগ নিয়েছে শীতবস্ত্র প্রদানের জন্য, তবে এখন পর্যন্ত ত্রাণ মন্ত্রণালয় থেকে শীতবস্ত্র পায়নি সেটি আমাদেরকে জানিয়েছে। তবে শীতবস্ত্র পেয়ে গেলে তারা জেলার যে 5টি উপজেলা, সেই 5টি উপজেলার যেই নির্বাহী কর্মকর্তাগণ রয়েছে তাদের মাধ্যমে ইউনিয়ন পরিষদে বন্টন করবেন এবং সাধারণ মানুষের হাতে পৌঁছাবে। তো এই ছিল আমার কাছ থেকে শীতের খবর নিয়ে সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম ঠাকুরগাঁওয়ে। দেশে ব্যবসার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতে ঘুষ দুর্নীতি বন্ধের পাশাপাশি রাজনীতিমুক্ত প্রশাসন গড়ে তোলা ও আইন শৃঙ্খলা স্বাভাবিক করার তাগিদ দিয়েছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই। ব্যবসায়ী নেতাদের এসব প্রস্তাব কার্যকর করার লক্ষ্যে শিগগিরই সরকারের কাছে সুপারিশ জমা দেওয়া হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আব্দুল মুঈদ চৌধুরী। জনমুখী, দক্ষ ও নিরপেক্ষ জনপ্রশাসন গড়ে তুলতে এবার এফবিসিসিআই নেতাদের সঙ্গে মতবিনিময় করল জনপ্রশাসন সংস্কার কমিশন। এই সমস্ত ট্রেড বডির শনিবার বিকেলে দেশের শীর্ষ ব্যবসায়ীদের সংগঠনটির কার্যালয়ে সভায় অংশ নেন কমিশনের প্রধান আব্দুল মুঈদ চৌধুরী সহ অন্য সদস্যরা। সভায় দুর্নীতিমুক্ত ব্যবসার পরিবেশ নিশ্চিতের পাশাপাশি নিত্যপণ্যের বাজার স্বাভাবিক করতে সরকারের দ্রুত পদক্ষেপ কামনা করেন ব্যবসায়ীরা। ছোট পুলিশ ফোর্স দিয়ে আমরা ল অ্যান্ড অর্ডার করতে পারবো না। একটু ইনোভেটিভ চিন্তা করে যেন খুব তাড়াতাড়ি পুলিশ ফোর্স রিক্রুট করা হয়। কোম্পানিজ অ্যাক্ট যেটা আছে, কিছু কিছু আইন স্যার 140 বছরের পুরানো। আমি যদি একটা সার্ভিস এক্সপোর্ট করি, এটাকে এক্সপোর্ট হিসেবে রেকগনাইজ করার কোনো মেকানিজমই নেই। তো টেকনিক্যালি আমি এই আইন বলবৎ থাকা মানে হচ্ছে আমি কোনো সার্ভিস এক্সপোর্ট করলে আমি আসলে মানি লন্ডার করছি। আমাদের বর্তমান জনপ্রশাসন এই $437 বিলিয়ন জিডিপিকে সাপোর্ট করতেই হিমশিম খাচ্ছে। এটা যখন 800 বিলিয়নে যাবে, ইট ইজ ইম্পসিবল টু সাপোর্ট। এটাকে কমপ্লিট রিস্ট্রাকচারিং দরকার স্যার। সব জায়গায় যেগুলো আপনি স্ট্যাটিস্টিক্স দেখেন সব ভুল তথ্য এবং কোনো অনেক সময় ম্যানিপুলেটেড এবং উপর থেকে আদিষ্ট হয়ে। আমি পরীক্ষায় যখন একবার লাইসেন্স প্রাপ্ত হলাম, প্রতি বছর শুধু আমি রিনিউয়াল ফিটা দিয়ে দেবো, বাস। আমার আর সরকারের কোনো সংস্থার কাছে কোনো অফিসে যেতে হবে না। আপনি যখনই আমি যাব তখনই ঘুষের ব্যাপারটা আসবে। দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার বিধান থাকলেও কার্যকর করা হয় না মন্তব্য করে সংস্কার কমিশনের প্রধান বলেন, শিগগিরই সবার পরামর্শ সহ সুপারিশ সরকারকে দেয়া হবে, যেগুলো আমরা অন্তত ইন্ডিকেটিভ হিসেবে বলে দিতে পারবো যে এই সমস্ত ক্ষেত্রে আরো পরীক্ষা নিরীক্ষা করে ব্যবস্থা গ্রহণ করা দরকার। কিন্তু সলিউশনটা আমরা এই মুহূর্তে বলতে পারবো না। টার্মস অফ রেফারেন্সেও এটা আমরা কভার করতে পারবো না, আর এই সময়ের মধ্যে আমরা করতে পারবো না। কিন্তু যেমন আপনাদের কাছে শুনলাম, এই জিনিসগুলো আমরা অবশ্যই তুলে ধরবো আমাদের প্রতিবেদনে। ব্যবসা বান্ধব দেশ গড়তে ব্যবসায়ীদের ইতিবাচক ভূমিকা রাখারও আহ্বান জানান কমিশন সদস্যরা। আপনাদেরকে আমি এই জন্য আমরা প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। Kai Aluminium. Better is now the best. আধিপত্য বিস্তার নিয়ে রণক্ষেত্র নরসিংদীর রায়পুরা। দুপক্ষের সংঘর্ষে ইউপি সদস্যসহ নিহত হয়েছেন 2 জন। এদিকে ফুটবল খেলা নিয়ে কিশোরগঞ্জের ভৈরবে দফায় দফায় সংঘর্ষে অন্তত 30 জন আহত হয়েছেন।
দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে দফায় দফায় সংঘর্ষ চলে, ধাওয়া পাল্টা ধাওয়া আর ইট পাটকেল নিক্ষেপ। ফুটবল খেলাকে কেন্দ্র করে যেন রণক্ষেত্র কিশোরগঞ্জের ভৈরব। ঘটনার শুরু বৃহস্পতিবার বিকেলে ভৈরবের জগন্নাথপুর দক্ষিণপাড়া ও পঞ্চবটি বউবাজার এলাকায় ফুটবল খেলা নিয়ে শিশুদের মধ্যে কথা কাটাকাটি হয়। এর জেরে পঞ্চবটির বাসিন্দারা জগন্নাথপুর দক্ষিণপাড়ার একজনকে মারধর করে। এ ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার জগন্নাথপুরের লোকজন মারধর করে পঞ্চবটির বেশ কয়েকজনকে। শনিবার সকালে তৃতীয় দফায় সংঘর্ষে জড়ায় দুই পক্ষ, আহত হন অন্তত 30 জন। আমরা খবর পেয়ে আসছি, আমাদের সাথে সেনাবাহিনী আসছে, এসে আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসছি। আমরা বিষয়টা তদন্ত করতেছি কি বিষয়ে, পরে আমরা বিস্তারিত দেখতে পাবো। এদিকে আধিপত্য বিস্তার নিয়ে নরসিংদীতে দুপক্ষের সংঘর্ষে প্রাণ গেছে এক ইউপি সদস্য সহ 2 জনের। স্থানীয়রা জানান, নরসিংদীর রায়পুরার নজরপুরের যুবলীগ নেতা আবিদ হাসান রুবেল ও রায়পুরা পৌর আওয়ামী লীগের সহসভাপতি হারুনার রশিদ হারুনের সমর্থকদের মধ্যে কয়েক বছর ধরেই বিরোধ চলছিল। এর জেরে শনিবার সকালে দুই গ্রুপ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। এতে ইউপি সদস্য মানিক মিয়া ও কল্পনা বেগম নামে 2 জন নিহত হন। তো আমার এই ঘর সেটা আমার ওয়াইফের কুহাগুলি লাগছে, এই গাড়ে গুলি লাগছে, উনি পরে সব ফিরে নাই হয়ে গেছে। আমার বাড়ি ভাঙচুর লুটপাট যা করছে, পরে আমার চাচা শ্বশুর মানিক মেম্বার এর এক পা কাইটা নিয়ে গেছে, এবার বুকের মধ্যে গুলি করছে, মাথায় গুলি করছে, মারা গেছে। সংঘর্ষে গুলিবিদ্ধ 5 জনকে পাঠানো হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। খাদিজা স্বপ্না, সময় সংবাদ। এদিকে পাবনায় মাহফিল প্যান্ডেলে দুপক্ষের সংঘর্ষ ঠেকাতে গিয়ে ছুরিকাঘাতে নিহত হয়েছেন এক যুবক, আহত হয়েছেন আরও 2 জন। জিজ্ঞাসাবাদের জন্য 3 জনকে আটক করেছে পুলিশ। জড়িতদের বিচারের দাবি নিহতের স্বজন ও এলাকাবাসীর। সন্তানকে হারিয়ে পাগল প্রায় মা, কান্না আহাজারিতে ভারী বাড়ির পরিবেশ। শুক্রবার রাতে পাবনার চরঘোষপুর আমবাগান মসজিদের ওয়াজ মাহফিল চলছিল। এ সময় 2 বছরের মেয়ের জন্য সেখান থেকে জিলাপি কিনতে যান ওই এলাকার শিমুল হোসেন। এ সময় হঠাৎ করেই বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে চরঘোষপুর সর্দারপাড়া ও ছাকার মার্কেট এলাকার 2 পক্ষ। বাকবিতণ্ডা থামাতে গিয়ে ছুরিকাঘাতে আহত হন শিমুল হোসেন সহ 3 জন। তাদেরকে পাবনা জেনারেল হাসপাতাল ও শিমুল হোসেনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক শিমুলকে মৃত ঘোষণা করেন। এদিকে হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন নিহতের স্বজন ও এলাকাবাসী। সোনার বেটা নামাজ কালাম পড়ি উঠি আমাকে জলকার খাওয়া তুলে গেছে। এর মতো ভালো ছেলে আর এর মতো অমায়িক ছেলে হয় না। এটা একটা নৃশংস হত্যা। আর এই বাংলাদেশে এখন বর্তমানে আমরা এর একটা চূড়ান্ত এমনভাবে বিচার চাই। এ ঘটনায় রাতেই 3 জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। এই ঘটনায় আমরা তাৎক্ষণিক ওই ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করে ওই ঘটনাস্থল থেকে 3 জনকে আমরা জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছি। আর বিষয়টি আইনগত প্রক্রিয়াধীন আছে। নিহত শিমুল হোসেন এবার পাবনা সরকারি শহীদ বুলবুল কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেছেন। পড়াশোনার পাশাপাশি বাবার মুদিখানার দোকানে নিয়মিত দোকানদারি করতেন। 3 বছর আগে বিয়ে করেন শিমুল। তার 2 বছর বয়সী একটি কন্যা সন্তান রয়েছে। সবুজ মোল্লা, সময় সংবাদ, পাবনা। মাদারীপুরে একটি প্রাইভেট ক্লিনিকে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে। রোগী মারা যাবার পরও ঢাকায় পাঠানোর জন্য তড়িঘড়ি করে ক্লিনিক কর্তৃপক্ষ। বিষয়টি বুঝতে পেরে ক্ষোভে ফেটে পড়েন স্বজনরা। ঘটনার পর হাসপাতাল থেকে পালিয়েছে অভিযুক্ত চিকিৎসক। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস পুলিশের। সঞ্জয় কর্মকার অভিজিতের রিপোর্ট, ছবি তুলেছেন শাহাদাত আকন। হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে মৃত্যু। 55 বছরের রেনু বেগমকে হারিয়ে কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা। স্বজনরা জানান, মাদারীপুরের পানিছত্র এলাকার রেনু বেগমকে হার্নিয়া রোগ নিয়ে ভর্তি করা হয় শহরের ইটেরপুলের স্বাধীন জেনারেল হাসপাতালে। পরদিন দুপুরে অস্ত্রোপচার করেন ডাক্তার আলামিন মোহাম্মদ নওশান। 4 ঘন্টার অস্ত্রোপচার শেষে রোগীকে বেডে নিলে শুরু হয় প্রচণ্ড ব্যথা। এরপর শনিবার সন্ধ্যায় মৃত্যু হয় রেনু বেগমের। কিন্তু রোগী জীবিত আছে বলে তড়িঘড়ি করে রাজধানী ঢাকায় নিয়ে যেতে বলে হাসপাতাল কর্তৃপক্ষ। ভুল চিকিৎসা হয়েছে,
তার জন্য মারা গেছে। তারপর তারা পারে নাই, আমার বলছে তুমি ঢাকা লইয়া যাও। আমি ঢাকা নিতে পারি নাই। মরার পরে আমার বলতেছে আমরা অ্যাম্বুলেন্স দিমু, জেনে যা ক্ষয় খরচ লাগে সব দিমু। আমি কইছি না, আমি যাম না, আমার রুগী সুস্থ করে দিতেই। রুগী মারা গেছে, এরপরও হার্টবিট চলতেছে, চলতেছে, কিন্তু রুগী মারা গেছে আরো 1 ঘন্টা আগে। এতে কি ডাক্তার পলাইছে। আমরা চাই সুস্থ বিচার, আমরা জানি বিচার পাই। অপারেশন সাকসেসফুল করতে পারে নাই, এরপরে রুগী অযত্নের কারণে রুগীটা মারা গেছে। ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত চিকিৎসক, তবে ভুল চিকিৎসার বিষয়টি অস্বীকার করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। ওনাদেরকে বলার পর ওনারা এই ব্যাপারটা একটু গাফলতি করছে যে আসলে আমরা এখানেই থাকতে চাই, মরিয়ার বাঁচি, সে ব্যাপারে ওনারা মন দিয়েই এখানে ছিল। আমরা তাদের সেবার ক্ষেত্রে ত্রুটি আমার পক্ষ থেকে আমার জানা মতে নাই, কিন্তু তারপরও তাদের অভিযোগ থাকবে যেহেতু তাদের স্বজন হারাইছে। এ বিষয়ে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস পুলিশের। আমরা কোনো অভিযোগ পাই নাই এর বিষয়ে, এটা জানিও না। এরকম জানলে কোনো কিছু বিষয়ে অভিযোগ পেলে আমরা ব্যবস্থা নেব। এ বিষয়ে জানতে একাধিকবার অভিযুক্ত চিকিৎসকের মোবাইলে কল দিলে তাকে পাওয়া যায়নি। সঞ্জয় কর্মকার, অভিজিৎ, সময় সংবাদ, মাদারীপুর। ভোরের সময় আরও থাকছে, বনের কাঠ পুড়িয়ে ময়মনসিংহ সিটি এলাকায় চলছে ইট ভাটা, মানছে না কোনো আইন কানুন, অনুমোদন না থাকলেও ব্যবস্থা নিতে গড়িমসি কর্তৃপক্ষের। ওয়ার্ল্ড ক্লাস টেকনোলজি দ্বারা তৈরি এক্সপার্ট ওয়াটার পাম্প, পানির সমস্যায় এক্সপার্ট সমাধান। হবিগঞ্জ বাল্লা রেললাইনের পুরোটাই এখন দখলদারদের কবলে। জায়গা দখলসহ অবৈধ স্থাপনা নির্মাণ করে বসতি স্থাপন করছেন প্রভাবশালীরা। দীর্ঘদিন ধরে চলছে মূল্যবান যন্ত্রপাতি ও আসবাবপত্র সহ রেল সম্পত্তি দখলের এ মহোৎসব। চোখের সামনে কোটি কোটি টাকার সরকারি সম্পত্তি হরিলুট হলেও কোনো ব্যবস্থা নেয়নি কর্তৃপক্ষ। তবে আসার কথা, দেশের সকল রেল লাইনের ভূমি আগামী 10 ডিসেম্বরের মধ্যে নিজ দায়িত্বে অপসারণের জন্য নির্দেশনা দিয়েছে রেলপথ মন্ত্রণালয়। তবে এই রেল লাইনটি পুনরায় চালুর দাবি এলাকাবাসীর। রাশেদ আহমদ খানের তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। ব্রিটিশ আমলে নির্মাণ করা হয় হবিগঞ্জ বাল্লার রেলপথ। সীমান্ত এলাকার মানুষের যোগাযোগের প্রধান মাধ্যম ছিল ট্রেন। বিশেষ করে চুনারুঘাট মাধবপুরের 20টি বাগানের চা পাতা সরবরাহ করা হতো ট্রেনে। এই রেল লাইনকে কেন্দ্র করে 2 উপজেলার ব্যবসা বাণিজ্য ছিল সচল। কিন্তু 2003 সালে এ পথে ট্রেন চলাচল বন্ধ করে দেয় রেল কর্তৃপক্ষ। এতে পরিত্যক্ত ও অরক্ষিত হয়ে পড়ে রেলপথটি। এরপর থেকে কোটি কোটি টাকার রেল সম্পদ লুটপাট হতে থাকে। রেলওয়ে সূত্র জানায়, মূল্যবান যন্ত্রপাতি, 7টি স্টেশন ঘরের আসবাবপত্র সহ বিভিন্ন স্থাপনা লুট হয়ে গেছে। দখল হতে চলেছে রেলপথের অন্তত 30,000 একর ভূমি। যারা ফুটপাতে ব্যবসা বাণিজ্য আমরা করি, আমরাও ছেড়ে দেব, তবু ট্রেনটা চালক, এটা আমরা চাই। তবে দীর্ঘদিন পর নড়েচড়ে বসেছে রেল মন্ত্রণালয়। গত 5 ডিসেম্বর দেশের সকল রেল লাইনের ভূমি 10 দিনের মধ্যে অবৈধ দখল নিজ দায়িত্বে সরানোর নির্দেশ দিয়েছে রেলপথ মন্ত্রণালয়। 20 থেকে 22 বছর যাবৎ বন্ধ আছে। ওই লাইনের বিভিন্ন রেল লাইন, স্লিপার, অনেক রেলের সম্পদ আছে। রেল কর্তৃপক্ষ অনেক চেষ্টা করে ওই সম্পদগুলা রক্ষণাবেক্ষণ করার। 1928 সালে হবিগঞ্জ সদর থেকে বাল্লা পর্যন্ত 45 কিলোমিটার রেল লাইন স্থাপিত হয়। সময় সংবাদ, হবিগঞ্জ। দেখছেন ভোরের সময়, সঙ্গেই থাকুন। দেখছেন ভোরের সময়। মনের মতো ডিজাইন আর স্টাইলিশ কালেকশন, রিকেল ফার্নিচার, ফার্নিশ ইওর ড্রিম। রাজধানীর মিরপুর 6 নম্বরে আগুনে পুড়ল 7তলা ভবনের একটি ফ্ল্যাট। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। শনিবার রাত 1:30টার দিকে এ ঘটনা ঘটে। আগুন লাগার পর প্রথমে স্থানীয়রা নেভানোর চেষ্টা করেন। নিয়ন্ত্রণে না আসায় দমকল বাহিনীকে খবর দিলে ঘটনাস্থলে পৌঁছে আধা ঘন্টার চেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় 7তলা ভবনটির একটি ফ্ল্যাটের 2টি কক্ষে জিনিসপত্র পুড়ে গেছে। তবে কেউ হতাহত হয়নি। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করছে ফায়ার সার্ভিস।
একটা গাড়ি লাইন এবং একটা পাম্পের লাইন খুলে দ্রুত আমরা আগুন 1:36 মিনিটের সময় আগুন নিয়ন্ত্রণে নেই এবং 2:10 মিনিটের সময় আগুন সম্পূর্ণরূপে নির্বাপন করতে সক্ষম। ইলেকট্রিক শর্ট সার্কিট থেকে হওয়ার সম্ভাবনা বেশি আর কি। আহত বা নিহত এরকম কেউ হয় নাই, এমনি ভিতরে যে সমস্ত আসবাবপত্র ছিল সেগুলো পড়ছে। নড়াইলে 2 সপ্তাহের ব্যবধানে আবারও পুলিশকে মারধর করে হাতকড়া পরা অবস্থায় আসামিকে ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। কালিয়া উপজেলায় কলেজ শিক্ষার্থী নাসিম শেখ হত্যার আসামিকে হাতকড়া পরা অবস্থায় ছিনিয়ে নিয়ে গেছেন স্বজনরা। শনিবার সন্ধ্যায় কালিয়া থানা পুলিশের একটি দল চাঁদপুর এলাকা থেকে হত্যা মামলার আসামি ছাব্বির শেখকে হাতকড়া পরিয়ে গ্রেফতার করে থানায় নিয়ে যাচ্ছিল। এ সময় তাদের গতিরোধ করে আসামির স্বজনরা পুলিশ সদস্যদের মারধর করে আসামিকে ছিনিয়ে নিয়ে যায়। গত 8 সেপ্টেম্বর কালিয়া উপজেলার রঘুনাথপুর গ্রামের নাসিম শেখকে হত্যার দায়ে তার মা 8 জনকে আসামি করে আমলি আদালতে মামলা দায়ের করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে সন্ধ্যা 6টার পর উচ্চস্বরে স্পিকার, মাইক, গাড়ির হর্ন বাজানো সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। শনিবার রাত 11টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিস থেকে একটি জরুরি বিজ্ঞপ্তিতে ঘোষণা দেওয়া হয়। এতে বলা হয়েছে, শিক্ষার্থীদের পড়াশোনার পরিবেশ বজায় রাখতে সন্ধ্যা 6টার পর টিএসসি স্বোপার্জিত স্বাধীনতা চত্বর, হল ও আবাসিক এলাকায় স্পিকার বা মাইক ব্যবহার করে কোনো অনুষ্ঠান করা যাবে না। এর আগে রাত 10টার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনের সামনে শামসুন্নাহার হল ও বেগম রোকেয়া হলের শিক্ষার্থীরা টিএসসি ও রাজু ভাস্কর্য এলাকায় উচ্চস্বরে গান বাজানোর প্রতিবাদে নেচে গিয়ে প্রতীকী প্রতিবাদ জানান। তাদের প্রতিবাদের পরিপ্রেক্ষিতে তাৎক্ষণিক এর সিদ্ধান্ত নেওয়া হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় পোষ্য কোটা বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। রাত 9:30টায় ক্যাম্পাসের জোহা চত্বরে বিক্ষোভ মিছিল বের করা হয়। বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে সমাবেশ করেন তারা। এ সময় আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, পোষ্য কোটার মাধ্যমে মেধাবী শিক্ষার্থীদের সঙ্গে বৈষম্য জারি করা হয়। অতি দ্রুত পোষ্য কোটা বাতিল না করা হলে বিশ্ববিদ্যালয়ের দুর্বার আন্দোলন গড়ে তোলার ঘোষণা দেন তারা। আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ময়মনসিংহ সিটি কর্পোরেশন এলাকায় চলছে ইট ভাটা। দেদারসে পোড়ানো হচ্ছে বনের কাঠো। পরিবেশের অনুমোদন ছাড়াই বছরের পর বছর এসব অবৈধ ইট ভাটা চললেও নীরব পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসন। তবে তাদের গতানুগতিক আশ্বাস, শিগগিরই নেওয়া হবে ব্যবস্থা। হোসেন আলীর ছবিতে উবায়দুল হকের রিপোর্ট। চারপাশে ফসলি জমি, বসত বাড়ি, তার মাঝেই ইট পোড়ানোর বিশাল কর্মযজ্ঞ। ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন 2013 অনুযায়ী আবাসিক এলাকা, সিটি কর্পোরেশন, পৌরসভা, বাণিজ্যিক এলাকা, কৃষি জমি সহ পরিবেশের ক্ষতি হয় এমন এলাকায় ইট ভাটা স্থাপন করা যাবে না। আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই বছরের পর বছর ময়মনসিংহ সিটি কর্পোরেশন এলাকা ও আশেপাশে ইটভাটায় পোড়ানো হচ্ছে ইট। কোনো ধরনের জ্বালানি কাঠ ব্যবহার না করার বিধান থাকলেও পোড়ানো হচ্ছে বনের কাঠ। কয়লা দিয়ে আগুন ধরানো সম্ভব না, লাকড়ি দিতেই হবে। প্রত্যেক দিন খড়ি তো মনে করি একবার 2 থেকে 3 মণ খড়ি লাগে। অভিযোগ, সবকিছু জেনেও নীরব পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসন। ময়মনসিংহ সিটি কর্পোরেশনের সীমানার ভেতরে কোনো নিয়মনীতির তোয়াক্কা না করে দিব্যি দাঁড়িয়ে আছে এই ইটের ভাটাগুলো। এতদিন ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতাকর্মীদের হস্তক্ষেপ থাকলেও এখন কাদের নিয়ন্ত্রণে আছে এই ইটভাটাগুলো, সেটি এখন প্রশ্ন উঠেছে জনমনে। অনুমতি ছাড়া চলে না, অনুমতি কেউ না কেউ এর পিছনে দেয়। কৃষি জমি যেগুলো এগুলো পুড়ে যায়, দেখা ফসল নষ্ট হয়ে যাইতেছে। স্বৈরাচারী সরকার, ফ্যাসিস্ট সরকার চলে গেছেন প্রায় 4 মাস, এর মাঝে ইট খোলাগুলি একই অবস্থায় রয়েছে। শিগগিরই অভিযান চালানো হবে বলে জানিয়েছে প্রশাসন। আগে আসলে কীভাবে চলেছে সেটা বিষয়টা আমি জানি না, এখানে আমার জেলার ডিডি সাহেব আছে। আশা করি এবার আমরা ভালো একটা আইনগত ব্যবস্থা আপনাদেরকে দেখাতে পারবো। পরিবেশ অধিদপ্তর আমার কাছে ম্যাজিস্ট্রেট চেয়েছে, আমি সাথে সাথে পরিবেশ অধিদপ্তরকে ম্যাজিস্ট্রেট নিয়োগ করেছি এবং আমার বক্তব্য ক্লিয়ার। আমি কোনো অবৈধ ইটভাটা ময়মনসিংহ শহরে থাকুক, এটা আমি চাই না। পরিবেশ অধিদপ্তরের তথ্য মতে ময়মনসিংহ সিটি কর্পোরেশন এলাকা ও সীমানা ঘেঁষে ইটভাটা রয়েছে 13টি, যার কোনোটিরই নেই অনুমোদন। এছাড়া জেলায় 3 শতাধিক ইটভাটার মধ্যে পরিবেশের ছাড়পত্র রয়েছে মাত্র 43টির। ওবায়দুল হক, সময় সংবাদ, ময়মনসিংহ।
সিটি কর্পোরেশন ও পৌরসভা থেকে জন্ম মৃত্যু নিবন্ধন, পাসপোর্ট, ওয়ারিশনামা সহ ১৯ ধরনের সেবা নিয়ে থাকেন বাসিন্দারা। তবে জনপ্রতিনিধি না থাকায় ভোগান্তিতে পড়েছেন সেবা প্রত্যাশীরা। প্রশাসক ও বিভিন্ন ওয়ার্ডের জন্য কর্মকর্তা নিয়োগে কমছে না দুর্ভোগ। এমন পরিস্থিতিতে দ্রুত স্থানীয় সরকার নির্বাচনের দাবি রাজনৈতিক বিশ্লেষকদের। ইকরামুল কবিরের প্রতিবেদন, ছবি তুলেছেন নওশাদ আহমদ চৌধুরী। যারা আছে তারা কদি ঠিকানা দইতা এটা তো আমরা কোনদিন ভুলি গেছি। অনিতা করতে গিয়ে আমরা বাচ্চা কাচ্চারে এরা আমরা ভর্তি ঠিকমতো আমরা করতে পারলাম না। সিলেট সহ সারা দেশের বিদ্যালয়গুলোতে এখন ভর্তির মৌসুম। ভর্তিতে একজন শিক্ষার্থীর জন্ম সনদ বাধ্যতামূলক, অথচ এই সনদ পেতে হিমশিম খাচ্ছেন নগরবাসী। পারিবারিক সমস্যা সহ এনআইডি, পাসপোর্টের প্রত্যয়নপত্র সহ জরুরি সেবাগুলোর তাৎক্ষণিক সমাধান পাচ্ছেন না সেবা গ্রহীতারা। গত কিছুদিন আগে আমি আমার ছোট ভাইয়ের জন্য একটা প্রত্যয়নপত্রের প্রয়োজন ছিল ব্যাংকিং কাজে, তো বিগত প্রায় 4 দিন আটতে হয়েছে এটা সাইনের জন্য। বিদেশের লাগে অ্যাপ্লাই করতে হইলে 5 দিন 7 দিন যায় প্রত্যয়নপত্র। কাউন্সিলর তাহলে নিয়ে আমরা লগে হয়ে গেছে। 5 আগস্ট ছাত্র জনতার বিপ্লবের পর সিলেট সিটি কর্পোরেশনের মেয়র সহ দেশের অধিকাংশ সিটি ও পৌর মেয়র ও কাউন্সিলর পালিয়ে যান। বসানো হয় প্রশাসক। সিটি কর্পোরেশনের প্রতি 3 ওয়ার্ডের জন্য একজন সরকারি কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে। ছুটিতে কিংবা প্রশিক্ষণে থাকার কারণেই সেই কর্মকর্তারাও ব্যস্ত। টাইমলিও খোলা হয় না, এটা কোন সময় খোলা হয় হঠাৎ, কিন্তু লোক পাওয়া যায় না। এনআইডি কার্ডের জন্য জরুরি দরকার আমার। এখন আমি কাউন্সিলর সাহেব নাই লিখে আমি পাইতাছি না। আমাদের এখানে মনে করেন প্রত্যয়নপত্র নিতে হলে ভোটার আইডি কার্ড জমা দিতে হবে এবং জমা দিয়ে 2 দিন বা 3 দিন ডিলে করে তারপর আমরা দিচ্ছি আর কি। এমন পরিস্থিতিতে দ্রুত স্থানীয় সরকার নির্বাচনের দাবি জানান রাজনৈতিক বিশ্লেষকরা। স্থায়ী সমাধান করতে হলে আমার তো মনে হয় অতি দ্রুত স্থানীয় সরকারের নির্বাচিত প্রতিনিধি যাতে মানুষ পায় সেই ব্যবস্থায় যেতে হবে। 19 আগস্ট 12টি সিটি কর্পোরেশনের মেয়র, 7টি জেলা পরিষদের চেয়ারম্যান এবং সারা দেশের সব উপজেলা পরিষদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, নারী ভাইস চেয়ারম্যান ও পৌরসভার মেয়র মিলে 1876 জন জনপ্রতিনিধিকে অপসারণ করা হয়। আর 27 সেপ্টেম্বর সিটি ও পৌরসভার কাউন্সিলর অপসারণ করা হয়। ইকরামুল কবির, সময় সংবাদ, সিলেট। দেখছেন ভোরের সময়, সঙ্গেই থাকুন। দেখছেন ভোরের সময়। শেখ হাসিনা জিএম কাদেরদের জন্ম ভারতের ল্যাবরেটরিতে, এমন মন্তব্য করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, এখনও কথা বলার সাহস তারা কোথায় পায়। শনিবার বিকেলে এক বিক্ষোভ সমাবেশে তিনি সরকারের কাছে প্রশ্ন রাখেন। জিএম কাদেরের বক্তব্যের কড়া সমালোচনা করেন এই বিএনপি নেতা। জিএম কাদের উনি বলেন আওয়ামী লীগ আর জাতীয় পার্টি মিলে নাকি তাদের পক্ষে জনগণ 50%। এই কথা বলার সুযোগ পায় কি করে জিএম কাদেররা? ভারতের ল্যাবরেটরিতেই শেখ হাসিনার জন্ম, ওখানে জিএম কাদেরের জন্ম। ভারতের গোয়েন্দাদের ল্যাবরেটরিতেই আপনার রওশনের সাদের জন্ম। ওরা তো এই কথা বলবে, এখন ঘাপটি মেরে থাকলেও তারা যে কোনো মুহূর্তে সেই তাদের বিষাক্ত ফোনা ছবল দেবে। ছাত্র জনতার অভ্যুত্থানের আগে স্বাধীনভাবে কেউ গণমাধ্যমে কথা বলতে পারত না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম। শনিবার সকালে রাজধানীর শাহবাগ জাতীয় জাদুঘরে আয়োজিত ফ্যাসিবাদ বিরোধী আলোকচিত্র প্রদর্শনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি মন্তব্য করেন। বলেন, 24-এর আন্দোলন দল মত নির্বিশেষে ছাত্র জনতার এক অভূতপূর্ব বিপ্লব, যেখানে কোনো একক কোনো দলের নয়, বরং এই অর্জন পুরো দেশের মানুষের। দেশে একটি অপশক্তি সেই বিপ্লবকে প্রতি বিপ্লবে পরিণত করার পায়তারা করছে। আওয়ামী লীগের ফ্যাসিবাদের দোসরদের বিদায় দিতে হলে সবাইকে ঐক্যবদ্ধভাবে মাঠে থাকতে হবে বলে জানান তিনি।
থানার কিছু চিত্র আছে। 24-এর আগে মিডিয়ার স্বাধীনতা ছিল সবচাইতে বেশি কম। মিডিয়ায় কেউ স্বাধীনভাবে কথা বলতে পারতো না, কোনো ব্যক্তি মত প্রকাশের সেই সুযোগটা পায়নি। যখন আমরা স্পেশাল ইসলামী ছাত্র শিবির এবং সেই ফ্যাসিবাদ বিরোধী শক্তি যারাই ছিল, যখনই তারা তাদের বিরুদ্ধে কথা বলেছে তখনই তাদেরকে গ্রেফতার, জুলুম, নির্যাতন, রিমান্ডের নামে নানা জুলুম এবং নির্যাতন শিকার হতে হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কল্যাণমূলক সংগঠন ফরেন অফিস স্পাউসেস অ্যাসোসিয়েশন ফোসার উদ্যোগে অনুষ্ঠিত হলো ইন্টারন্যাশনাল চ্যারিটি বাজার। শনিবার সকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠানের উদ্বোধন করেন আইন কমিশনের চেয়ারম্যান বিচারপতি জিনাত আরা। দেশের বিভিন্ন উদ্যোক্তাদের পাশাপাশি পাকিস্তান, চীন, ইন্দোনেশিয়া, ফিলিস্তিন, রাশিয়া সহ 16 দেশের দূতাবাস ও একটি আন্তর্জাতিক সংগঠন চ্যারিটি বাজারে অংশগ্রহণ নেয়। ফোসার সামাজিক ও কল্যাণমূলক উদ্যোগের অংশ হিসেবে এই মেলার আয়োজন করা হয়। চ্যারিটি বাজার থেকে অর্জিত আয় আর্তমানবতার সেবায় ব্যয় করা হবে বলে জানান আয়োজকরা। সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন মিলনায়তনে অনুষ্ঠিত হলো বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ের ল অ্যালামনাই সংবর্ধনা। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য, সাবেক স্পিকার ও মন্ত্রী ব্যারিস্টার জমির উদ্দিন সরকার। বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ে ঢাকার আইন বিভাগের প্রাক্তন শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে সাবেক প্রধান নির্বাচন কমিশনার ও সুপ্রিম কোর্টের এপিলেট ডিভিশনের সাবেক বিচারপতি মোহাম্মদ আব্দুর রৌফ বক্তব্য রাখেন। গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল আব্দুল জব্বার ভূঁইয়া। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা এবং বোর্ড অব ট্রাস্টিজের মাননীয় চেয়ারম্যান প্রফেসর কামাল উদ্দিন আবদুল্লাহ জাফরি। ভোরের সময় সঙ্গেই থাকুন। ডেঙ্গু প্রতিরোধে আমাদের করণীয় যথেষ্ট পরিমাণে পানি, শরবত, ডাবের পানি ও অন্যান্য তরল খাবার গ্রহণ করতে হবে। মশা নিধনের জন্য স্প্রে, কয়েল, ম্যাট ইত্যাদি ব্যবহারের সঙ্গে সঙ্গে মশার কামড় থেকে বাঁচতে দিনে ও রাতে মশারি ব্যবহার করতে হবে। দেখছেন ভোরের সময়। হবিগঞ্জের হাওরে ঝাঁকে ঝাঁকে ধরা পড়ছে দেশীয় মাছ। মাছের সরবরাহ বাড়ায় বাজারে দাম অনেকটাই কম। হাওরের মাছের সবশেষ খবর জানাতে শায়েস্তানগর পাইকারি মাছ বাজারে আছেন সহকর্মী রাশেদ আহমদ খান। সরাসরি যাচ্ছি তার কাছে। হবিগঞ্জের হাওরগুলোতে ঝাঁকে ঝাঁকে ধরা পড়ছে মাছ এবং এই মাছের সরবরাহ বৃদ্ধির কারণে হবিগঞ্জের যে বাজারগুলো আছে বাজারগুলো মাছ সরবরাহ বেশি এবং দামও অনেকটা কম। আমরা কথা বলেছিলাম যে হবিগঞ্জের যে মাছ ব্যবসায়ীরা আছেন তারা জানিয়েছেন যে হবিগঞ্জের শায়েস্তানগর মাছ বাজার যেটি এটি হবিগঞ্জ জেলার মধ্যে সবচেয়ে বড় মাছের বাজার এবং এই মাছ বাজারে সকাল থেকে বিভিন্ন হাওর এবং নদী থেকে যে দেশি মাছগুলো আছে মাছগুলো জেলেরা নিয়ে আসেন এবং জেলেরা জানিয়েছেন যে গত এক সপ্তাহ বা 2 সপ্তাহ থেকে হবিগঞ্জের যে বিভিন্ন হাওরগুলো আছে আজমেরিগঞ্জ, বানিয়াচং, লাখাই সহ যে হাওরগুলো আছে এই হাওরগুলোতে বেশি বেশি মাছ ধরা পড়ছে এবং মাছ ধরার বেশি বেশি মাছ আহরণের কারণে বাজারগুলোতে মাছ সরবরাহ বেশি এবং সরবরাহ বেশি হওয়ার কারণে এখানে দামও অনেকটা কম। আমরা কথা বলেছিলাম মাছ ব্যবসায়ীদের সাথে, তারা জানিয়েছেন যে হবিগঞ্জের যে শায়েস্তানগর মাছ বাজার এটি জেলার সবচেয়ে বড় মাছ বাজার এবং এখান থেকে বিভিন্ন পাইকাররা মাছ সংগ্রহ করে হবিগঞ্জের বাইরে বিভিন্ন ডিস্ট্রিক্টেও নিয়ে যান এবং তারা জানিয়েছেন যে এই মাছগুলা এখানে মাছগুলো অন্যান্য বাজারের তুলনায় টাটকা এবং বিশেষ করে দামেও অনেকটা সস্তা, যে কারণে এই বাজারের একটি ঐতিহ্য রয়েছে এবং এখানে বিভিন্ন জেলা থেকে পাইকাররা এখানে আসেন দেশি মাছ সংগ্রহের জন্য। আমরা কথা বলেছিলাম যে বাজার কমিটির যারা আছেন তারা জানিয়েছেন যে বাজারে প্রচুর মাছ এখানে আসে এবং এই মাছ আসার পরে এখানে ক্রেতা ও খুচরা এবং পাইকারি ক্রেতারা এখানে ভিড় জমান, কিন্তু তাদের একটি দাবি যে তারা দীর্ঘদিন যাবত তারা যে অস্থায়ী যে কার্যালয়ে আছেন এই যে জায়গাটিতে বাজার করেছেন এই বাজারটিতে বিভিন্ন ধরনের প্রশাসন
তাদের উচ্ছেদ করে দিয়েছে, কিন্তু বর্তমানে তারা ছাউনি ছাড়া এই ঠান্ডার মধ্যে তারা থাকছেন। তাদের একটা দাবি যে এখানে যে বাজারটি আছে, বাজারটিতে যাতে একটি ছাউনি করা হয়, এবং এই ছাউনিটা যদি হয় তাহলে মাছ যারা ব্যবসায়ী আছে তারা সুন্দরভাবে তাদের ব্যবসা পরিচালনা করতে পারবেন। তো এই ছিল আজকে হবিগঞ্জের মাছ বাজারের সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম হবিগঞ্জে। ভোরের সময় আরও থাকছে, দামেস্কের কাছাকাছি বিদ্রোহীরা পতনের দ্বার প্রান্তে, বাশার আল আসাদ সরকার, মার্কিন কর্মকর্তাদের আভাস সিরিয়া থেকে সেনা সরিয়ে নিচ্ছে ইরান। কি লিক নিয়ে চিন্তিত? কিনুন লিক প্রুফ আরএফএল থ্রেড পাইপ অ্যান্ড ফিটিংস। মেঘালয়ের সবুজ পাহাড় ঘেঁষে বিলের কালচে পানির উপর সবুজের ফাঁকে থরে থরে ফুটে আছে লাল শাপলা। যেন রং তুলির আঁচড়ে প্রকৃতি ভিন্ন এক রূপে সেজেছে। সিলেটের জৈন্তাপুরে ডিবির হাওরের লাল শাপলার রাজ্যে ভিড় বাড়ছে পর্যটকদের। দিগেন সিংহের ছবিতে জয়ন্ত কুমার দাসের রিপোর্ট। ভোরে উদিত লাল সূর্য, অতিথি পাখির বিচরণ, লাল শাপলার মেলা আর মেঘালয়ের সবুজ পাহাড়, সব মিলিয়ে প্রকৃতির ঢেলে দেয়া এক সৌন্দর্যের ক্যানভাস। অপরূপ সৌন্দর্যে ঘেরা সিলেটের জৈন্তাপুর শাপলা বিল অনেকের কাছে ডিবির হাওর নামেও পরিচিত। শরতের শেষ আর শীতের শুরুতে লাল শাপলা তার মনোমুগ্ধকর সৌন্দর্য ছড়িয়ে সবাইকে আকর্ষণ করে। নৌকা দিয়ে শাপলার বিল ঘোরার পাশাপাশি চারিদিকে ঘেরা পাহাড়ের অপরূপ সৌন্দর্য মন কেড়ে নেয় সবার। সিলেট শহর থেকে ৪২ কিলোমিটার দূরে ৪টি বিলে ৯০০ একর জুড়ে এই লাল শাপলা বিলের রাজ্য। ভোরের আলো ফুটতে না ফুটতেই পাহাড় আর লাল শাপলার মনোমুগ্ধকর সৌন্দর্য উপভোগ করতে হাজারো পর্যটক ছুটে আসে। তবে স্পটে আসার যাতায়াত ব্যবস্থা নিয়ে রয়েছে অভিযোগ। সপ্তাহের ৭ দিনেই ভোর থেকে পর্যটকদের পদচারণায় মুখর হয়ে উঠছে বিস্তীর্ণ এই লাল শাপলার রাজ্য। তবে বিশ্রামাগার না থাকা সড়কের বেহাল দশায় ভোগান্তি পর্যটকদের। যারা সিলেটে ঘুরতে আসেন অবশ্যই জায়গাটায় এসে ঘুরে যাবেন। বাড়াইয়া ঘুরিয়া যাওয়া উচিত, মানে একটু দেখা তো উচিত না, সুন্দর জিনিস একটু দেখতা। সকাল আইলে একটু সৌন্দর্য দেখা যায়, তো ও সকাল আইসি আর জায়গাটা খুব ভালো। আইসি ভালো লাগে, রাস্তা আইসি মোটামুটি ভালো, বাঙ্গা যদি একটু ঠিক করে দিত তো একটু ভালো হইলো। এই যে রাস্তা, সেই রাস্তাটা আসলে ভাঙাচুরা হওয়ার কারণে এখানে পর্যটকরা আসতে বিমুখ হচ্ছেন। টেন্ডার সম্পন্নের কথা জানিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বললেন, শিগগিরই শুরু হবে রাস্তা সংস্কার কাজ। আমরা সফলভাবে টেন্ডারের কার্যক্রম সম্পন্ন করতে পেরেছি। এখন পরবর্তী কার্যক্রমটা চলছে, এটা হয়তো আমাদের খুব বেশি দিন লাগবে না। আশা করছি আমরা সামনের মাস নাগাদ এই রাস্তার কাজ শুরু করতে পারবো। ৩০ বছর আগে সীমান্তের অপারের খাসিয়া সম্প্রদায় ডিবি বিলে লাল শাপলার চারা রোপণ করেন পূজা অর্চনায় ফুলের চাহিদা মেটাতে। এরপর ধীরে ধীরে ডিবি বিল ছাড়িয়ে লাল শাপলায় রঙিন হয়ে ওঠে কেন্দ্রী বিল, হরফকাটা বিল ও ইয়াম বিল। জয়ন্ত কুমার দাস, সময় সংবাদ, জৈন্তাপুর, সিলেট। দেখছেন ভোরের সময়, সঙ্গেই থাকুন। দেখছেন ভোরের সময়। Kai Aluminium. Better is now the best. ভারতকে অস্থিতিশীল করার চেষ্টা করছে যুক্তরাষ্ট্র, এমন অভিযোগ করেছে ক্ষমতাসীন বিজেপি। বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী সহ একদল অনুসন্ধানী সাংবাদিকের বিরুদ্ধেও অভিযোগ তুলেছে দলটি। মার্কিন অর্থায়নে পরিচালিত ডিপ স্টেট নরেন্দ্র মোদীর ভাবমূর্তি ক্ষুণ্ণের চেষ্টা করছে বলেও দাবি বিজেপির। এমন অভিযোগকে দুঃখজনক বলে মন্তব্য করেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যে 2 দশকের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। কিছু ইস্যুতে মতপার্থক্য থাকলেও দ্বিপাক্ষিক সম্পর্ককে এগিয়ে নেওয়ার প্রতিশ্রুতি প্রায়ই ব্যক্ত করে 2 দেশ। তবে এবার ভারত সরকারের তরফ থেকে বড় এক অভিযোগ উঠেছে মার্কিন প্রশাসনের বিরুদ্ধে। নরেন্দ্র মোদীর দল বিজেপির অভিযোগ, ভারতকে অস্থিতিশীল করার চেষ্টা করছে যুক্তরাষ্ট্র।
সামাজিক মাধ্যম এক্সে করা ধারাবাহিক পোস্টে বিজেপি বলেছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে লক্ষ্যবস্তু করার মাধ্যমে ভারতকে অস্থিতিশীল করার স্পষ্ট লক্ষ্য নিয়ে এগিয়ে চলেছে ডিপ স্টেট বা সরকারের ওপর গোপনে নিয়ন্ত্রণ করা সরকারি বা সামরিক কর্মকর্তাদের সংঘ। আর এই এজেন্ডার পেছনে রয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। এই এজেন্ডা পূরণে অনুসন্ধানী সাংবাদিকদের বৈশ্বিক নেটওয়ার্ক OCCRP মাধ্যম হিসেবে কাজ করছে বলেও অভিযোগ দলটির। বিজেপির আর অভিযোগ, OCCRPর নিবন্ধনগুলো ব্যবহার করছে রাহুল গান্ধীর কংগ্রেস। এসব নিবন্ধে আদানি গ্রুপ এবং সরকারের সঙ্গে তাদের ঘনিষ্ঠতার অভিযোগ নিয়ে একতরফাভাবে লেখা হয়েছে বলে দাবি বিজেপির। এর মাধ্যমে নরেন্দ্র মোদীর ভাবমূর্তি ক্ষুণ্ণের চেষ্টা করা হচ্ছে। তবে বিজেপির এমন অভিযোগকে দুঃখজনক বলে মন্তব্য করেছে যুক্তরাষ্ট্র। এ বিষয়ে দেশটির পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, মার্কিন সরকার সাংবাদিকদের পেশাগত উন্নয়ন এবং দক্ষতা বৃদ্ধির জন্য সহায়তা দেয়। তবে এই সহায়তা এই মিডিয়া সংস্থাগুলোর সম্পাদকীয় সিদ্ধান্ত বা দিক নির্দেশনাকে প্রভাবিত করে না। অন্যদিকে OCCRP এক বিবৃতিতে জানিয়েছে, তারা একটি স্বাধীন গণমাধ্যম সংস্থা, কোনো রাজনৈতিক দলের সঙ্গে তাদের সংশ্লিষ্টতা নেই। ফরহাদ চৌধুরী, সময় সংবাদ। সিরিয়ার আরেক গুরুত্বপূর্ণ শহর হোমস দখলের দাবি জানিয়েছে বিদ্রোহী গোষ্ঠী তাহরির আল শাম। পাশাপাশি রাজধানী দামেস্কের খুব কাছাকাছি পৌঁছে গেছে তারা। যে কোনো সময় প্রেসিডেন্ট বাশার আল আসাদ সরকারের পতন ঘটবে বলে দাবি করছেন গোষ্ঠীটির নেতারা। মার্কিন কর্মকর্তারাও একই ধরনের আভাস দিচ্ছেন। পরিস্থিতি আঁচ করতে পেরে সেনা সরিয়ে নিতে শুরু করেছে ইরান। এদিকে বাশার আল আসাদ দামেস্ক ছেড়ে পালিয়েছেন বলে গুঞ্জন ছড়িয়েছে, তবে তা অস্বীকার করেছে প্রেসিডেন্ট কার্যালয়। একের পর এক শহরের নিয়ন্ত্রণ নেয়ার পর সিরিয়ার রাজধানী দামেস্কের দিকে এগিয়ে যাচ্ছেন বিদ্রোহী যোদ্ধারা। এখনও প্রতিরোধ গড়ার চেষ্টা করছে প্রেসিডেন্ট বাশার আল আসাদের সরকারি বাহিনী। তবে প্রেসিডেন্ট আসাদের জন্য দিনে দিনে পরিস্থিতি আরও জটিল হয়ে পড়ছে। রাজধানী দামেস্কের খুব কাছাকাছি পৌঁছালেও হোমস শহর